ঠিক আছে, আপনারা মনোযোগ দেন। আমরা গতকালকে শিখছিলাম সিএসএস এর কালার পর্যন্ত। কালার বলতে ওইটা কি বলছিল? ফন্ট কালার। কালারটা ছিল আমাদের কি মূলত ফ্রন্টের যে কালারটা আছে ওই কালারটা আমরা দেখছিলাম। এখন ফ্রন্টের কালার ব্যতীত আমাদের তো ব্যাকগ্রাউন্ডের কালারও থাকতে পারে নাকি? আমাদের পেছনের কালার যেটা বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তা আমাদের সিএসএস ব্যাকগ্রাউন্ড কালারের প্রপার্টি সেগুলি হলো এরকম, মানে ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি কী কী আছে? ব্যাকগ্রাউন্ডের কালার আছে, ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিতে পারি। ইমেজ দিলে ইমেজটা আমাদের রিপিট হতে পারে, ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিটটাকে দিতে পারি বা ইমেজ রিপিট বন্ধ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডে আমরা অ্যাটাচমেন্ট দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে আমরা পজিশন দিতে পারি, পজিশন সে কোন পজিশনে বসবে পজিশন দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার তিনটা ওয়েতে দেওয়া যায় কালার যখন দিব। আচ্ছা, একটা মানে এই জিনিসগুলো আছে আর কি, আমরা এই জিনিস একটা করে দেখবো। এর মধ্যে প্রথমটা কি? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের তিনটা ওয়েতে দেওয়া যায়। এটা আমরা কালারের ক্ষেত্রে দেখছিলাম। কালারের ক্ষেত্রে যা ছিল ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রেও তাই। মানে ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু প্রপার্টিটা চেঞ্জ, কিন্তু ভ্যালুটা তাই হবে। কীভাবে? আমরা দিয়েছিলাম, একটা দিয়েছিলাম নেম দিয়ে, কালার নেম দিয়ে, একটা দিয়েছিলাম RGB দিয়ে, একটা দিয়েছিলাম আমরা হেক্সাডেসিমেল বা হেক্সা কোড দিয়ে। ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমাদের সেম, আমাদের নেম দিয়ে দিতে পারবেন, RGB দিয়ে দিতে পারবেন, বা আপনি হেক্সাডেসিমেল কোড দিয়ে দিতে পারবেন। আমরা এটার জন্য আমাদের ফাইলটাকে ওপেন করে নিই। ক্লাস 10 যেহেতু আজকে, আমরা এখানে index.html একটা ফাইল তৈরি করে নিই। বলার ক্যারেক্টার নিয়ে নিলাম, দিয়ে দিলাম ক্লাস 10। পাশাপাশি আমরা index.html পাশাপাশি আমরা একটা এক্সটার্নাল সিএসএস ফাইল নিয়ে নিই। আমরা বেশিরভাগ কাজ এক্সটার্নাল সিএসএস ফাইল কেন নিচ্ছি? আমরা বেশিরভাগ কাজ এক্সটার্নাল সিএসএস এর মধ্যে করব। কারণ ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস এর মধ্যে কাজ করলে একটা সমস্যা কি, যখন আমার HTML কোডের সাথে যদি আমি এখন ইনলাইন লিখি, মনে করেন এখানে HTML কোড হয়ে গেছে প্রায় 1000 লাইন, আবার সিএসএস এর কোড হয়ে যাবে আর প্রায় 1200 লাইন, তো অনেক বেশি হয়ে যাবে না? এটা হজবরল হয়ে যাবে, দেখতে খারাপ দেখা যাবে। এখন আমরা যদি দুইটাকে যদি আলাদা আলাদা রাখি, HTML থাকবে আলাদা ফাইলে, CSS থাকবে আলাদা ফাইলে, জাভাস্ক্রিপ্ট থাকবে আলাদা ফাইলে, দেখতে সুন্দর এবং ক্যামেরাটা বুঝতে সুবিধা হবে। এই কারণে আমরা আমরা বা ওয়েব ডেভেলপাররা কী করে, এক্সটার্নাল সিএসএসটা বেশি ইউজ করে সবগুলিকে আলাদা আলাদা রাখার জন্য। তাই আমরা একটা এক্সটার্নাল সিএসএস ফাইল খুলে নিই, style.css। কারণ আমাদের ইন্টারনাল বা ইনলাইন সিএসএসটা কীভাবে করতে হয় আমরা তো দেখছি, সেমভাবেই আমাদের ইন্টারনাল সিএসএসও এক্সটার্নাল সিএসএসের মতোই সিলেক্টর প্রপার্টি ভ্যালু দিয়ে করতে হয়। এটা শুধুমাত্র কি লিঙ্ক করা লাগে না, আমাদের ইন্ডেক্সের ভিতরে এসে এখানে স্টাইল ট্যাগের ভিতরেই সেম কাজটাই করতে হয়। এখন স্টাইল ট্যাগটা যে তৈরি, স্টাইলের সিএসএসটা তৈরি করছি, এটা আমার লিঙ্ক করতে হবে না? এখন আমি এটাকে লিঙ্ক করে দিলাম। আচ্ছা, লিঙ্ক করার আগে আমি এটাকে ওপেন করে নিই, এই ফাইলটাকে আগে আমি ওপেন করে নিই। এখন সিএসএস ফাইলের মধ্যে গিয়ে কিন্তু আপনি কি জানি কই, এই যে ইয়ারই পাবেন না খুঁজে, ওপেন উইথ লাইভ সার্ভারটা খুঁজে পাবেন না। সিএসএস ফাইলে কি কিন্তু ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে করা যাবে না, একমাত্র ইন্ডেক্স ফাইলকেই ওপেন উইথ লাইভ সার্ভার করা যায়। এটা আমাদের ক্লাস 10টা চলে আসছে, এটার পাশে আমরা এখানে একটা ইয়া লিখে দিই, S1, এটার ভিতরে লিখে দিই ক্লাস 10 লিখে দিলাম। এখান থেকে আউটপুটে আসি, যে আমাদের ক্লাস 10 আউটপুটও হয়ে গেছে। এবার আমি এটার সাথে কী করব, আমাদের স্টাইলার সিএসএসটাকে লিঙ্ক করব। এখন আমি এটাকে লিঙ্ক করার জন্য কী করব, li লিঙ্ক, লিঙ্কের পরে আমাদের সিএসএসটা চলে আসছে না, এটাকে আমরা অটোমেটিক দিয়ে দিলাম। এখন এটাকে দিলাম কেন, আমাদের এখানে স্টাইলার সিএসএসটা আমরা বলছিলাম এটা ডিফল্ট ভ্যালু, এই জন্য এটা অটোমেটিক স্টাইলার সিএসএস দিয়ে দেয়। আমার এখানে স্টাইলার সিএসএস আছে, যদি আপনার এখানে অন্য নামে থাকতো এই নামটাকে আমাদের চেঞ্জ করে দেওয়া লাগতো, নাকি যেটা ছিল এটা চেঞ্জ করে দেওয়া লাগতো, বা এটা যদি অন্য কোনো ফোল্ডার ভিতরে থাকতো এখানে আমার ফাইলের পাথ দিয়ে দেওয়া লাগতো। যেহেতু আমাদের সেম ফোল্ডার আছে, ফ্যানটা অফ করে দেন, ফ্যান অফ।
ফ্যানের কারণে কথা যায় না বা রেকর্ডিংও খারাপ হবে আজকে ফ্যানের সাউন্ডে রেকর্ডিং ভালো হবে না যাই হোক তা আমরা কী করবো এখানে লিঙ্কটাকে আরইএল স্টাইল শিট দিয়ে এসআরএফ স্টাইল ডট সিএসএস আমাদের ওটা চলে আসছে বা চলে না আসলেও আপনারা এখানে লিখে দিবেন বা আমরা গতকালকে দেখছি এটা কীভাবে লিখতে হয় এখন যদি আমাদের স্টাইল ডট সিএসএস না হয় অন্য কোনো নাম থাকতো তার নামটা আপনি চেঞ্জ করে দেবেন পাশাপাশি এখানে যদি অন্য কোনো ফোল্ডারের ভিতরে থাকতো সেই ফোল্ডারের পাথ সহ এই ফাইলের পাথটা আপনি এখানে ধরাই দিবেন তাহলে ফাইলের পাথটা দেখাই দিবেন এবার কথা হচ্ছে আমি যে ফাইলটাকে আমি লিঙ্ক করে ফেলছি হ্যাঁ এখন আমারটাকে লিঙ্কটা কাজ করছে নাকি না করছে আমি কীভাবে বুঝবো এটা বোঝার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চেক করতাম কিন্তু আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার শিখি নেই এই তো সমস্যা নেই আমরা গতকালকে করছিলাম কি কালারটা চেঞ্জ করছিলাম কালার চেঞ্জ করা শিখছিলাম কীভাবে আজকেও আমরা এটাকে কী করি আরেকটা কালার চেঞ্জ করা শিখাই আবার আগে পূর্বে গতকালকে ক্লাসে আবার ফেরত চলে যায় একটুখানির জন্য কেন আমাদের এটা চেক করার জন্য আর কি যে আমাদের সিএসএসটা কাজ করতেছে কি না এর জন্য আমরা কী করবো S1 ট্যাগটাকে আমরা ট্যাগ সিলেক্টর হিসেবে ইউজ করব আমি S1 ট্যাগটাকে সিলেক্টর হিসেবে নিয়ে নিলাম S1 নিয়ে তারপরে কী করতে হবে সেকেন্ড ব্র্যাকেটটা সরি সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে এরপরে আমাদের আমি শিখছিলাম একটা জিনিস কি একটা কালার শিখছিলাম না এই কালারটা দিয়ে দিলাম দিলাম এই কালারটাকে কি দিয়ে দিলাম কি দেবো বলেন কালারটাকে ব্লু দিয়ে দিই BLU আমরা এখন নাম দিছি আপনি নাম ছাড়া RGB বা হেক্সাডেসিমাল কোডও দিতে পারেন দেওয়ার পর আমি আউটপুটে চলে আসলাম এই আমারটা কাজ করছে তার মানে কি আমাদের লিঙ্কটা ঠিকঠাক মতো কাজ করতেছে আমাদের সিএসএসটা ঠিকঠাক মতো কাজ করতেছে আমাদের এটা কালার হয়ে গেছে এবার চলে আসে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে যেহেতু আমরা আজকে ব্যাকগ্রাউন্ড কালার শিখতেছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে কি আছে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের একটা প্রপার্টি আছে সেই প্রপার্টির পরে আমাদের একটা ভ্যালু দিয়ে দিতে হবে এতক্ষণ আমাদের ছিল কি শুধু কালার প্রপার্টি ছিল যে এতটুকু ছিল না এখান থেকে কিন্তু আমাদের এতটুকু ছিল এই কালার পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটা ছিল না এখন তো ব্যাকগ্রাউন্ড সহ কালারটা লিখতে হবে সেম সেমভাবে সিলেক্ট করতে হবে তারপর প্রপার্টি দিতে হবে পরে ভ্যালু দিতে হবে আমরা চাচ্ছি এটাকেই দিতে S1টাকে মনে করেন যে আবার আমি সিলেক্ট করতে চাচ্ছি S1টাকে দিতে চাচ্ছি এখানে আবার S1কে লিখতে হবে না এখানে আসলাম মনে করেন S1কে আবার লিখলাম S1টা লিখলাম লেখার পরে কী করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না দিলাম সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে লিখলাম কি BA C ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে আমাদের সাজেশন থেকে ট্যাব দিলাম ট্যাবের পরে ব্যাকগ্রাউন্ড কালার কী দেবো বলুন দিয়ে দিলাম রেড নাকি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিলাম এখন কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে কারটা সেই S1 যতটুকু আছে তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে আসলাম আউটপুটে দেখেন এটা ছিল আমাদের লেখার কালার এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার যখন দিয়েছি আমাদের তো ব্লক ট্যাগ ফুল অপশনটাকে নিয়ে নিছি ফুলটাকে ব্লক করে নিছি এখন ব্লক করার কারণে আমাদের পুরোটা ব্যাকগ্রাউন্ড কী হয়েছে S1 যতটুকু মানে S1 যতটুকু জায়গার মধ্যে আছে সেই জায়গা পুরোটাই ব্ল্যাক করে নিছি এটাকে ইয়া করে দিই এটা ব্লু না দিয়ে এটাকে গ্রিন দিয়ে চোখে লাগে না দেখেন এখানে আমাদের পুরোটা কালারই রেড নিয়েছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কারণে এবার কথা হচ্ছে এখানে আসেন আমরা এই S1কে ধরেই একটার মধ্যে কালার দিছি আবার এই S1কে ধরেই এখানে আবার আসে ব্যাকগ্রাউন্ড কালার দিছি আমার ধরছি কাকে শুধুমাত্র S1কে ধরছি তো S1কে যদি ধরছি আমরা কিন্তু অঙ্কের গণিতের ক্ষেত্রে আমরা পড়ছিলাম সরল অঙ্কের মতো যে কি সব কিছু কমন নেওয়া যায় কমন নেওয়া মানে কি যত কোড বা যত লাইন কমানো যায় এখন দেখেন একটা জিনিসের জন্য আর একটা জিনিসের জন্য আমার লাইন গেছে কয়টা 1 থেকে নিয়ে 7 পর্যন্ত 7টা লাইন নষ্ট হয়েছে তো আমরা এত লাইন যদি নষ্ট করি তাহলে এগুলি পড়তে ব্রাউজারের সময় লাগবে না বেশি লাইন যত বেশি হবে এখন লাইন যত কম হবে তখন তো ব্রাউজারের সময় কম লাগবে আর সময় যখন কম লাগবে তখন আমাদের ব্রাউজারটা তাড়াতাড়ি লোড নিবে আর তাড়াতাড়ি কী করবে মানে দেখা যাবে অনেক সরকারি ওয়েবসাইট বা কোনো ওয়েবসাইট আছে দেখেন গেলে যখন আমি ক্লিক করি এটা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ পরে এসে শো করে আর কিছু কিছু ওয়েবসাইট আছে আমি ক্লিক করার সাথে ফাস্ট শুনে চলে আসে যাই হোক ওটার অনেক কারণ আছে
কিন্তু এরকমভাবে আমরা যখন বেশি কোড লিখবো বা সেম কোড বারবার লিখবো, তখনই আমাদের ব্রাউজারটা এটা পড়তে সময় লাগবে, এটা লেট হবে, মানে ডেলিভারি টাইমটা বেশি লাগবে। তাই আমরা কী করবো, এই কমন জিনিসগুলোকে, এখানে যেহেতু S1 একটা আমাদের একবার আসবেই, তো দুবার লেখার তো কোনো প্রয়োজন নেই, একবার লেখলে হয়ে যাচ্ছে। এখন আমি এই লেখাটাকে এখানে না লেখে, এই লেখাটা যদি আমি এখান থেকে ইয়া করে নিই, কাট করে নিয়ে যাই, Ctrl+X কাট করে নিয়ে আসে, যেটাকে আমি এখানে দিয়ে দিই, Ctrl+V দিয়ে দিই, তাহলে কোনো সমস্যা আছে? দেখেন তো, এটা তো S1 এর ভিতরে, এটা তো S1 এর ভিতরেই। সো আমরা এটাকে তো লেখা না, আর লেখা লাগতেছে না, ফালাই দিতেছি। এখন এটাকে ফালাই দিই, তখন ছিল আমার 7টা লাইন, এখন কটা লাইন আছে? এটা লাইন, আমার লাইনও কমে গেছে, যেহেতু আমি S1 একবার লিখছি, ওই এটার ভিতরে আমি কালারও দিয়ে দিলাম, সাথে ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিলাম। এখন যদি আমি আউটপুটে আসি, দেখেন আউটপুটে কোনো পরিবর্তন হয়েছে না? কেন পরিবর্তন হয়েছে না? কারণ দুইটা S1 দুইটা তো সেম জিনিস, একই জিনিস। আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আর সমস্যা হচ্ছে আপনার? এখন কিন্তু কালার, ব্যাকগ্রাউন্ড কালার দুটো একসাথে দেখাই দিলাম, বুঝতে পারেন না এমন কেউ আছেন? এবার হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আর একটা জিনিস দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া যায়। আমরা কিন্তু গতকাল ইমেজ দেওয়া শিখছি, ব্যাকগ্রাউন্ডে না, মানে সিএসএস দিয়ে না, এইচটিএমএল দিয়ে ইমেজ দেওয়াটা শিখছিলাম। এইচটিএমএল দিয়ে আমরা ইমেজটা দিতে পারি, আমরা জানি এইচটিএমএল দিয়ে একটা ইমেজ দেওয়া যায়, কিন্তু আমরা জানি না যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ হিসেবে আমাদের সিএসএস দিয়েও ইমেজ দেওয়া যায়। সিএসএস দিয়ে ইমেজ দেওয়া কীভাবে কীভাবে দেয়, ব্যাকগ্রাউন্ডে কাজ করে, ব্যাকগ্রাউন্ডে কাজ করা বোঝায়। কীভাবে লিখছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজ নেম অর ইমেজ লিঙ্ক। এটা কি আমার প্রপার্টিটা কী হবে, প্রপার্টি হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে কী থাকবে একটা ইউআরএল, মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল ভিতরে আমাদের কী হবে, ইমেজের নামটা দিয়ে দিতে হবে, বা যদি কোনোখান থেকে ইমেজটা কপি করে আনি, সেই কপি লিঙ্কটা দিয়ে দিতে হবে। এক্সাম্পল দিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল vtim.jpg, একটা ইমেজের উদাহরণ দিয়ে দিছি। আমরা এটা এখন কীভাবে দেখব, এজ আমরা HTML আসলাম, HTML এ এসে আমরা একটা আমরা তো বক্সের ডিভের কাজগুলো দেখেছিলাম, ডিভের কাজ তো দেখি নাই, বা বক্সের কাজ তো আমরা দেখি নাই। প্যারাগ্রাফ নিয়ে দিয়ে দেখি, আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এটার মধ্যে এল লরেম লিখে দিলাম, মনে করেন 200 ওয়াটের একটা লরেম লিখে দিলাম, 200 ওয়াটের একটা লরেম লিখে দিলাম, লরেম টেক্সট নিয়ে দিলাম, টেক্সটটা নিয়ে এটাতে আসলাম, আউটপুট হয়, দেখেন আমাদের আউটপুটটা চলে আসছে, লরেম একটা আউটপুটটা চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড একটা দেওয়া লাগে, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেওয়ার জন্য আমরা চাচ্ছি। ইমেজ ডাউনলোড করে নিই, আমাদের এই ছোটো ইমেজটাকে ডাউনলোড করে নিই। ছোটো ইমেজটা কেমন নিচ্ছি আমি একটু পরে বুঝাবো। নামটা চেঞ্জ করে দিই, এটাকে 1 দিয়ে দিই, 1.jpg দিয়ে দিই, আমাদের 1.jpg নামের একটা ইমেজ চলে আসছে। এখন এই পিটাকে আমরা সিলেক্ট করতে হবে না, পিটাকে যদি আমরা কোনো কাজ করি, এখন ধর এই স্টেক না, এটা তো আলাদা টেক, আলাদা টেক সিলেক্টর হিসেবে আছে। আমি পিটাকে সিলেক্ট করলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসলো। এখন আমার ইমেজ ব্যাকগ্রাউন্ড দিতে গেলে কী করতে হবে, ইউআরএল লিখতে হবে, ইউআরএলের ভিতরে এসে আমাকে কী করতে হবে, এই ইমেজের নামটা দিয়ে দিতে হবে, 1.jpg, এই নামটা আমি দিয়ে দিলাম। এখন আমার আউটপুটে গিয়ে দেখতে পারি আমরা, কিছু দেখেন তো চলে আসছে,
আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি আমাদের ব্যাকগ্রাউন্ডটার পিছে আমাদের চলে আসছে, মানে আমাদের এই লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন কত হয়েছে, এই লেখা কতটুকু আসবে। এখন আমার যদি লেখার আমি বাড়াই দিছি কেন, ওই জন্য দেখার জন্য। যদি আমি লেখা কমায় দিই, এটার হাইট হইতে মানে এটা কতটুকু দেখাবে আর কি। আমি যে কোনো কারণে লেখাটা মনে করে এই পর্যন্ত কমায় দিলাম, ছোটো একটু দিলাম, দেওয়ার পরে এখানে আসলাম, এই দেখেন ইমেজ কিন্তু আছে পিছনে, পুরো অংশটা শুধু আছে, দেখছেন ইমেজ কিন্তু পিছনে আছে, পিছনে কিন্তু আমার ইমেজ আছে, কিন্তু ইমেজটা কি হচ্ছে হালকা একটু কালার দেখা যাচ্ছে। কেন, আমাদের লেখা একবার বেশি কমে গেছে তো, যার কারণে আর কি। এই দেখেন এটা কিন্তু ইমেজ আছে পিছনে। এটা কিন্তু এতটুকু দেখাছিল আর কি, হলুদ কালারের মতো দেখাছিল, মনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু এটা হলুদ কালার সহ আমাদের ইমেজটা চলে আসছে। ইমেজটা বুঝতে পারছেন? এটা দেখাবো আমি, পুরোটা শো করতেছে এটা, কারণ এটার কাজটা আছে। আমি এটা বলছি যে আপনি ইমেজটা যে ভিতরে না আছে এটা বুঝতে পারছেন কিনা, এটা কোনো সমস্যা আছে কিনা। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারে, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে। এটার পরে আমাদের আর কিছু প্রপার্টি আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রবলেম এবং সলিউশন, মানে আপনি যে আপনার প্রবলেমটা আমি বলছেন এটা ফুলটা আসতেছে না কেন, বা এই প্রবলেমটা সেটা সলিউশনটা কি। আমি তখন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ইমেজটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিলাম। এরপরে লেখা আছে দেখেন যে কি, ব্যাকগ্রাউন্ড সাইজ একটা অপশন আছে, সেই ব্যাকগ্রাউন্ড সাইজটা আপনি উইথ এবং হাইট বলে দিতে পারেন, যে এই উইথে এবং এই হাইটে ব্যাকগ্রাউন্ড আমার থাকবে। এবার বুঝতে পারছেন আমরা এটা কতটুকু দিবেন কতটুকু না দিবেন, আপনি এখান থেকে বলে দিতে পারেন। যেমন লিখছেন এক্সাম্পল, ব্যাকগ্রাউন্ড সাইজ 100% এবং 100%, মানে উইথও 100% থাকবে, হাইটও 100% থাকবে। আমরা যদি এখানে আসি, এখানে যদি বলে দিই আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ আছে, ব্যাকগ্রাউন্ড সাইজকে বলতে 100%, আবার এটাকে হাইটে বলে দিলাম 100%। এই দেখেন এখন আমাদের ফুল ইমেজটা পুরোটা চলে আসছে। এখন মনে হচ্ছে ইমেজটা চ্যাপ্টা হয়ে গেছে। কেন মনে হচ্ছে, আমাদের ইমেজটা ছিল কি ছোটো, আমাদের ইমেজটা সাইজটা ছিল 640 পিক্সেলের ছিল, কিন্তু আমাদের ডিভাইসটা এর চেয়ে বড়। এখন কিন্তু আমাদের 100% পুরোটা এনে নিয়েছি, আমার ইমেজ এতটুকুই ছিল, আর বাইরে কোনো ইমেজ নাই, এতটুকু ইমেজ ছিল। ইমেজটাকে সেটা এনে লম্বা করছি। এরপরে আছে আমাদের কি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। এখন পজিশন সেন্টার কি, এখন যে আমারটা পুরোটা 100% নিচে, ঠিক আছে। এখন তো দেখেন এটা পরে কিন্তু কিছু ইমেজ আছে, মনে হচ্ছে নিচে কিছু আছে, সেন্টারে আসে নাই, উপরে জায়গা বেশি নিয়ে নিছে মনে হচ্ছে, বা কোনো কিছু হয়েছে, এটাকে বলে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন এই যে এখান থেকে ক্যালকুলেশন দিয়ে দিতে পারেন, বা আপনি কি দিয়েছি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দেওয়ার পরে আমাদের কি আউটপুট আছে দেখেন। আমাদের ইমেজটা ছোটো তো এই জন্য বড় ইমেজ, তো বড় ইমেজ হলে বোঝা যেত আর কি। আমি রিপিটের জন্য ছোটো ইমেজটা ছিল, ছোটো ইমেজটা নিয়ে নিছি, এটা আমাদের মাঝখানে চলে আসছে। এরপর হচ্ছে গিয়া যে ব্যাকগ্রাউন্ড রিপিট, সবসময় নো রিপিট দিয়ে, নো রিপিট কেন, অনেক সময় আছে ব্যাকগ্রাউন্ড রিপিটের কারণে আমাদের এই যে একটা ইমেজ দেখবেন এই ছোটো, আবার একটা ছোটো 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 ইমেজ হইলে, হ্যাঁ ছোটো 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 করে বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। এই দেখেন বুঝতে পারছেন, এই যে রিপিট যে হচ্ছে একটা ইমেজ দেখেন, আমি যখন 20% দিয়েছি, মানে ইমেজটাকে ছোটো করে দিয়েছি, এখন দেখেন একই ইমেজ বারবার 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 রিপিট হয়েছে না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট
হচ্ছে। এটা কেন হচ্ছে, আমরা এখানে এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিটটাকে কমন করে দিচ্ছি, যখন এটাকে দিয়ে দেবো এই দেখেন একটা বারবার রিপিট হবে না। আর এটা সেন্টার আসছে কেন, আমাদের এই যে এটার কারণে, যখন আমি এটাকে তুলে দেবো কমন করে দেবো একটা সাইডে চলে আসবে। এটা মনোযোগ দেন, বুঝছেন কিনা? কারণ আমাদের ইমেজটাকে আমি 20% করে দিচ্ছি। তার মানে কি, সে মাত্র এটার পুরোটা 20% নেবে, সে 20% জায়গা জুড়ে একটা ইমেজ নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে সে কিন্তু ইমেজটাকে বারবার বারবার রিপিট করবে, কারণ এটা পুরোটাকে ভরার জন্য আর কি বারবার রিপিট করবে। কিন্তু আমি বলে দিচ্ছি কি, যে রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট বলে দিচ্ছি, দিকে সে কিন্তু বারবার রিপিট করে না। আমি এটাকে তুলে দিই, দেখেন বারবার বারবার সে রিপিট করছে। আবার যখন এটাকে দিয়ে দেবো, এই দেখেন সে একটা ইমেজ চলে আসছে। এখন আমি চাচ্ছি যে ইমেজটা মাঝখানে থাকবে, সেন্টারে থাকবে, এই জন্য এটা ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার চলে আসছে। বুঝতে পারছেন কেন এটা করবেন? আমাদের ইমেজকে আপনি যেটা চাইছেন এবার হয়েছে, আপনি ইমেজকে সব জায়গায় চেঞ্জ করতে পারবেন। এখন যদি আমরা 20% দিয়েছি, এই কারণে ছোটো হয়ে গেছে, আমরা এটাকে 100% করে দিই। এটাকে 100% করে দিন, দেখুন আমাদের ইমেজটা এখন ফুল 100% চলে আসছে, 100% ভিউ চলে আসছে। এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। এবার আরেকটা জিনিস আছে, ব্যাকগ্রাউন্ড রিপিটের আরেকটা কাজ আছে। ব্যাকগ্রাউন্ড রিপিটটা রিপিট এক্স অর ওয়াই, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কোন দিকে আমারটা রিপিট হবে এটা বলে দিতে হবে, বলে দেওয়া যায় আর কি। যেমন ধরেন আমরা নো রিপিটটা তুলে দিলাম, এখন যে আউটপুটে আসে আউটপুটটাকে দেখে নিন। একবার দেখানো হচ্ছিল 20%, এটাকে আবার করে দিলাম 20%। এই দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের এভাবে এভাবে রিপিট হয়ে গেছে। এখন বিএসসি কে এখানে বলতে পারে রিপিট এক্স, এক্স এর ডিফল্ট থাকে, দেখেন এক্স অক্ষ বরাবর রিপিট হয়েছে। সেন্টার আসছে কেন, আমরা সেন্টার উপরে দেওয়া আছে যেন সেন্টার আছে। দেখেন এক্স, এটা কি এক্স অক্ষ বরাবর না, রো বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর। মানে কি এটা এক্স অক্ষ বরাবর, যে একটা দুইটা তিনটা এক্স অক্ষ বরাবর রিপিট হয়েছে। আবার যখন আপনি এখান থেকে বলে দিবেন রিপিট ওয়াই, রিপিট ওয়াই দিয়ে দিবেন, দেখেন আমাদের ওয়াই অক্ষ বরাবর রিপিট হয়েছে শুধু। যে এটা এই পাশে নেন, এই পাশে নেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এই জন্য আমরা কি করবো, আমরা চাচ্ছি যে আমাদের একটা রিপিটে নাই থাকুক, না থাকলে আমাদের পুরোটা একটা হয়ে গেল, আমরা সেই রিপিটটা তুলে দিলাম। এটা বুঝছেন তো আপনি? ইমেজের ব্যাকওয়ার্ড প্রপার্টিগুলি বুঝছেন তো? কিন্তু অনেকগুলি প্রপার্টি আছে। অনেকগুলি প্রপার্টি কি কি আমাদের ইমেজের সাইজ আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট আছে, আবার ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আছে। বুঝতে পারছেন? এবার চলে আসে আমাদের একটা অনেক সুন্দর এবং অনেক বড় একটা জিনিস। বড় জিনিসটা কি? সিএসএস বক্স মডেল। এটা অনেক সময় এটা একটু ভালো করে বুঝতে হবে। এটা তো কোশ্চেন থাকবেই, ভাইভাতে এটা কোশ্চেন করবেই। বক্স মডেলের কোশ্চেনটা ভাইভাতেও করে, পাশাপাশি বক্স মডেলের কোশ্চেনটা আপনাকে যে রিটেনও আসছে, রিটেনও থাকতে পারে। বক্স মডেলের কোশ্চেনটা কী হবে, এবার ভালো করে পড়েন। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, মানে আমাদের লেখা। যেমন মনে করেন এটা আমাদের একটা কন্টেন্ট না, যে কোনো একটা কন্টেন্ট মনে করেন যে এটা আমাদের একটা কন্টেন্ট না, বা এটা আমাদের একটা কন্টেন্ট না, পুরোটা কন্টেন্ট বলতে বোঝাচ্ছে আমাদের ভিতরে যা থাকে পুরোটাই আমাদের একটা কন্টেন্ট। এই কন্টেন্টের বাইরে কি থাকে? প্যাডিং থাকে। প্যাডিং মানে কি, একটা আবরণ বা একটা নির্দিষ্ট একটা জায়গা বা স্পেস তৈরি করা। প্যাডিং মানে একটা স্পেস তৈরি করা। প্যাডিং এর বাইরে কি থাকে? বর্ডার থাকে। মানে আমরা যেটাকে ওই যে চারপাশে, যেমন এটা আমি মাউস ওভার করলে চারপাশে একটা বর্ডার তৈরি, দেখছেন? এরকম একটা বর্ডার, মানে এটা হচ্ছে বাইরের একটা বর্ডার। বর্ডারের পরে থাকে কি? মার্জিন। এই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময়। আপনি যখন স্পেস নেবেন, স্পেস নেওয়ার সময় কি আপনি নেবেন, পেডিং নেবেন নাকি মার্জিন নেবেন, এটা কীভাবে বুঝবেন?
এটা আসলে আমার পেডিং লাগবে নাকি মার্জিন লাগবে, বা পেডিং নিয়েছি নাকি মার্জিন নিয়েছি। কারণ আমার পেডিংটা থাকে কোথায়, কন্টেন্টের সাথে ভিতরে, আর মার্জিনটা থাকে কোথায়, কন্টেন্টের বাইরে। আমি যে কন্টেন্ট নেবো কন্টেন্টের বাইরে, একবারে বর্ডারের বাইরে থেকে গিয়ে মার্জিন, বাইরে থেকে নিলে মার্জিন নিতে হবে, আর ভেতর থেকে নিলে আমাকে পেডিং নিতে হবে। এবার যে কেউ জিজ্ঞেস করে বক্স মডেলটা কী বা বক্স মডেলটা কীভাবে লিখতে হবে, সরাসরি বলে দেবেন কন্টেন্ট, পেডিং, বর্ডার, মার্জিন, দিস সিরিয়াল। এই সিরিয়ালে বলতে হবে, মানে কন্টেন্টের পরে কে আছে, পেডিংয়ে আছে, পেডিংয়ের পরে বর্ডার আছে, বর্ডারের পরে মার্জিন আছে। এটা ভালোভাবে মনে রাখতে হবে। এবার চলে আসবো আমরা যে এগুলোকে পেডিংটা আমরা কীভাবে লিখতে পারি, বর্ডারটা আমরা কীভাবে দিতে পারি, মার্জিনটা আমরা কীভাবে দিতে পারি। কেন, আমার কন্টেন্টের চারপাশে কিন্তু পেডিং দেওয়া যায়। এই দেখেন, এটা আমাদের উঠেছে আমাদের উপরের পেডিং, মানে টপ পেডিং, পেডিং টপ না, উপরে টপ পেডিং। এটা হচ্ছে নিচের পেডিং, মানে টপ বটম পেডিং। এটা হচ্ছে কি আমাদের লেফট পেডিং, মানে পেডিং লেফট, মানে লেফটে আছে। এটা কি আমাদের রাইট পেডিং। বর্ডারের ক্ষেত্রেও এই যে বর্ডারটা কিন্তু উপরে, এটা হচ্ছে টপ না, উপরের অংশ না, মানে কন্টেন্টের উপর অংশ টপ বর্ডার। এটা আমাদের কি বটম বর্ডার, বটম মানে নিচে। এটা আমাদের লেফট বর্ডার, মানে বাম পাশের বর্ডার। এটা আমাদের রাইট বর্ডার, ডান পাশের বর্ডার। আর মার্জিনের ক্ষেত্রেও সেম, উপরে টপ মার্জিন, আবার নিচে আছে কি বটম মার্জিন, এখানে আছে কি লেফট মার্জিন, পরে আছে আমাদের রাইট মার্জিন। এটা মাথায় একবারে আঁকে ফেলেন, এই অংশটা চিত্রটা মাথায় আঁকে ফেলেন, তখন আপনাকে বক্স মডেল শিখতে একবারে এই চিত্রটাই আপনাকে সাহায্য করবে। এবার চলে আসি ক্যাসকেডিং স্টাইল শিটের মধ্যে বা আমাদের সিএসএস এর মধ্যে বর্ডারটা 3 ভাবে ইউজ করা যায়। আমরা এখানে দিলাম যে বর্ডার 3 পিক্সেল। পিক্সেল কি, পিক্সেল হচ্ছে একটা একক, সে বর্ডারের একক। আমরা বলি 3 লিটার, 3 কেজি এককে 3 পিক্সেল। পিক্সেলটা একটা একক, মানে তিনটা, একটা পিক্সেল বলা হয় কোথায়, একটা অংশকে, নির্দিষ্ট পরিমাণ অংশকে একটা পিক্সেল বলা হয়। সেই পিক্সেলের তিনটা পিক্সেল, মানে একটা দুটো তিনটা পিক্সেল পরিমাণ জায়গা নেবে কি বর্ডার। বর্ডার নেবে 3 পিক্সেল। কি নিবে, সলিড। সলিড মানে কি, একবারে নিরেট। বলা মানে যে তোমার শার্টটা সলিড রেড, মানে কি এক কালারের রেড, সলিড রেড, সলিড জিনিস। এটা বলছে সলিড, এবারে বলছে কালারের নাম। সলিডে মানে কি, কোনো ফাঁক ফাঁক ফুকর নাই, একবারে এক কালার লেভেলিং, সলিড রেড। মানে আপনার প্রথম বলে দিতে হবে যে এটা কত পিক্সেল, মানে এটার পরিমাণটা বলে দিতে হবে। পরিমাণ বলে দেওয়ার পরে এটা কি সলিড থাকবে নাকি ডটেড থাকবে নাকি ড্যাশেস থাকবে, ওই অংশটা বলতে হবে। এরপরে আমাদের এটা কি কোন কালার থাকবে সেই কালারটা বলে দিতে হবে, এটা বলে দিতে হবে। তো এই যে 3 পিক্সেল জিনিসটা দিল, এই 3 পিক্সেলটা কোন পাশে কাজ করবে, আমি কিন্তু বর্ডারের উপরে দেখাইছি, আমরা 4টা জিনিস দেখাইছি না, চাইলে উপরে, বামে, নিচে, ডানে, কোন পাশে কাজ করবে বলুন তো। এই যে আমাদের বর্ডার 3 পিক্সেল নির্দিষ্ট বলা নাই, তার মানে নির্দিষ্ট না বললে আবার চারপাশে কাজ করবে। যখন একটা ভ্যালু দিবেন, মনে করেন 3 পিক্সেল দিলেন, এটা কিন্তু চারপাশে 3 পিক্সেল করে কাজ করবে। এরপর একটা বর্ডার দেওয়া আছে কি, একটাই দেওয়া আছে, মানে বর্ডার 3টা ওয়ে দিছে কিভাবে ইউজ করতে পারবেন। এরপর একটা কালারের এটা দিল আর কি, 3 পিক্সেল সলিড, মানে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল কোড দিতে পারবো, 3 পিক্সেল সলিড, আমাদের আরজিবি কোড দিতে পারবো। 3 ভাবে আমাদের এটা বর্ডার দেওয়া যাবে। এখন চলে আসি বর্ডারটা দেওয়ার জন্য। আমরা এটাকে যাচ্ছি বর্ডার দিতে, এই S1টাকে যাচ্ছি বর্ডার দেওয়ার জন্য। S1টাকে আমরা একটা বর্ডার দেব। S1টা আমাদের কি কালার আছে, রেড কালার আছে না, আমরা চারপাশে ব্ল্যাক কালারের একটা বর্ডার দিতে যাচ্ছি। দেখি কি দেওয়া যায় কিনা। এটাকে আমাদের S1 যেহেতু আমাদের সিলেক্ট করাই আছে, একবার প্রতিবছর একবার করা আছে, যেহেতু আমাদের এটাকে আবার করা লাগবে না। এটার ভিতরে দিয়ে দিই BORDER, বর্ডার দিলাম 3 পিক্সেল, SOLID সলিড, কালার কি দেবো, ব্ল্যাক কালার, যেহেতু আমাদের রেড কালার আছে
এখন রেড গ্রিন দিলে খুব সহজে বোঝা যাবে না। এটা একটা কালার, কালার যে কোনো কালার দিতে পারেন। এই দেখেন চারপাশে চারপাশে একটা বর্ডার নিয়ে নিছে না, চারপাশে দেখেন একটা আমাদের একটা বর্ডার নিয়ে নিছে 3 পিক্সেল। এখন আপনি 3 পিক্সেলকে যদি আপনি এটা বাড়ায়া দেন, আপনি চাচ্ছেন যে না আমি এটা 3 পিক্সেল রাখবো না, আমি এটাকে বাড়ায়া মনে করেন 10 পিক্সেল দিয়ে দিলাম। এই দেখেন আমার 10 পিক্সেল মোটা হয়ে নিছে, চারপাশে কিন্তু নিচে মোটা হয়ে 10 পিক্সেল। আমি 10 পিক্সেল বাড়াই দিছি, কিন্তু এত বড় বড় তো আমরা দেবো না, কারণ আমরা সহজে বুঝতে পারি, এই জন্য একটু বড় করে দিলাম, 10 পিক্সেল একটা বর্ডার দিয়ে দিলাম। এখন এই বর্ডারের কালারটা এটাই সেম কালার, বেগুন কালার সব জায়গায় রেড, নেম লিখতে পারেন বা আপনি হেক্সাডেসিমাল কালার দিতে পারেন বা আরজিবি দিতে পারেন। এবার হচ্ছে কি আমাদের এখন বলছিলাম যে বর্ডারের যে টাইপ আছে, বর্ডার টাইপগুলো আমরা বলছিলাম কি যে সলিড দিয়ে আমরা দেখছি, এটা আমাদের সলিড ছিল, এই যে সলিড ছিল। সলিড ছাড়াও আমাদের আরও কিছু বর্ডারের স্টাইল আছে। কী কী স্টাইলের বর্ডার দেওয়া যায়? ডটেড আছে, ড্যাশ আছে, ডাবল আছে, গ্রুপ আছে, রিজ আছে, ইনসেট আছে, আউটসেট আছে। আবার বর্ডার নান মানে কি বর্ডার থাকবেই না। আবার আমাদের হিডেন আছে, হিডেনটাও কি থাকবে কিন্তু দেখা যাবে না। এখন আমি যদি একটা প্র্যাকটিস করে দেখাই, যেমন ডটেডটা যদি আমি দিতে চাই তাহলে কী হবে? আমার এখানে ছিল কি সলিড ছিল না, ওইটাকে চেঞ্জ করে দিই নাকি, ডটেডটা দিলাম, দেখি কী হয়। সলিডটা তো আমরা দেখলাম একবার নিরেট, কোনো ফাঁকা ফোঁকা নাই। যখন আমি ডটেডটা দিছি দেখবেন আউটপুট না হয়, দেখেন মানে কি ডট 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 করে নিছে না, দেখেন আমাদের ডট 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 করে নিয়ে নিয়েছি। এবার যদি আমি এটাকে ড্যাশেস দিয়ে দিই, ড্যাশ দিয়ে দিলাম, ড্যাশটা সে আমরা জানি ড্যাশটা হাইফেন যেটা আছে, ড্যাশ 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 আকারে আমাদের এটা দেওয়া দিচ্ছে। আর আমাদের কিছু আছে মনে হয়, বেশ গ্রুপ, গ্রুপ আছে, আমি গ্রুপ দিয়ে দিলাম। এই দেখেন এটা গ্রুপ আকারে নিয়ে আনিছি। গ্রুপ মানে কি দেখতে 3D স্টাইলের মতো দেখা যাচ্ছে, দেখেন 3D স্টাইলের মতো দেখা যাচ্ছে না, এরকম একটা গ্রুপ আকারে এটা নিয়ে নিছি। আরও কিছু আছে মানে কি ড্যাশের ডাবল, ডাবল আছে, রিজ আছে। ডাবল দিয়ে তাহলে কি হয় দেখেন, এই দেখেন আমাদের ডাবল আকার, ডাবল লাইন দেয় না, আমার ডাবল লাইন নিয়ে নিছি। তার মানে এখানে আমরা যেগুলো আছে সেগুলো চেক করে করে দেখতে পারেন যে আমাদের কি কি হয়। এবার কথা আছে একটা আছে নান। নান মানে কি কিছু ডিফল্ট, কিছু ট্যাগে বা কোনো কিছু ডিফল্ট আমাদের একটা বর্ডার থাকতে পারে। এখন আমাদের এই বর্ডারটা ফালাইতে হবে, মনে করেন এটাই বর্ডার ডিফল্ট চলে আসছে, এই বর্ডারটাকে ফালাইতে হবে, কীভাবে দেবো, কী লিখবো, এখানে শুধু খালি দেবো বর্ডার নান। তখন আর তো কোনো পিক্সেল টিক্সেল দেওয়া লাগবে না, কারণ নান মানে কি নাই, একবারই নেই, এবার যত বড় পিক্সেল থাকুক না খেলে, তখন খালি বর্ডারের মধ্যে এখানে কী লিখবেন, এই পুরোটাকে তুলে দিবেন, এই পুরোটাকে তুলে দিয়ে এখন শুধুমাত্র লিখবেন কি নান, তুলে দিয়ে লিখবেন না, এখানে কোনো যে কোনো বাটন নাই। কারণ নানের জন্য তো আমার নান মানে কি একবারে থাকবে না, এটার জন্য আমার পিক্সেল লেখা লাগবে না, এত পিক্সেল থাকবে না, এত পিক্সেল থাকবে, এরকম কি সিস্টেম আছে? না, আবার নান করে দিলাম একবারে চলে যাবে। এটাকে আবার যে দিই, আমাদের সলিড ছিল, আবার এটা সলিড করে দিই। সলিড হয়ে 10 পিক্সেল সলিড হয়ে আমাদের এই বর্ডারটা চলে আসে। বর্ডার নিয়ে কোনো কনফিউশন আছে? বর্ডারটা বুঝেন তো আপনারা নাকি? এটা ছিল আমাদের বর্ডার। বর্ডারের পরে চলে আসলাম আমাদের ওই যে স্টাইলগুলো দেখা দিছে আর কি, বর্ডার স্টাইল ডটেড, বর্ডারের কালার গ্রিন, বর্ডার উইথ হচ্ছে 5 পিক্সেল। আমরা তিনটাকে কী করছি একসাথে দিয়ে দিছি নাকি, দিছি 5 পিক্সেল ডটেড গ্রিন, আমরা এটা লিখছি না, এই যে একসাথে লিখে ফেলছি আমরা এটা 10 পিক্সেল সলিড ব্ল্যাক। আমরা এই তিনটাকে একসাথে লিখছি, আপনি চাইলে এই তিনটাকে যে আলাদা আলাদা করে লিখতে পারবেন। মানে বর্ডারের একটা হচ্ছে বর্ডার স্টাইল ডটেড, বর্ডার কালার গ্রিন, বর্ডার উইথ 5 পিক্সেল, আমরা একসাথে লিখে ফেলছি 5 পিক্সেল গ্রিন ডটেড বা ডটেড গ্রিন, একসাথে লিখে ফেলছি। এটাকে আপনারা চাইলে আলাদাও লিখতে পারেন। আচ্ছা, বর্ডারে আরও কিছু স্টাইল জিডি আমার দিয়েছেন, আমরা ইউজ করে দেখিয়ে ফেলছি, ডটেড, সলিড, ডটেড,
সলিড দেখে বলছি, কিন্তু এগুলিকে আলাদা আলাদা দেওয়া হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে চারপাশে 4 রকমের দিবেন, লিখছে বর্ডার টপ স্টাইল ডটেড, বর্ডার রাইট স্টাইল সলিড, বর্ডার বটম স্টাইল ডটেড, বর্ডার লেফট স্টাইল সলিড। আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে যাই, এটা এখন বারবার লেখার প্রয়োজন নেই। জিনিসটা বুঝতে পারছেন তো? চারপাশে 4 ধরনের, যে বর্ডার টপ স্টাইল কি আছে ডটেড, বর্ডার রাইট সাইড কি আছে সলিড, বটম সাইড কি ডটেড, লেফট সাইড কি আবার সলিড। এই দেখেন, এটা আমরা পিক্সেল দেই নাই, পিক্সেল না দেওয়ার কারণে এটাকে ডিফল্ট যতটুকু আছে ততটুকু নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না, উপরটা ডট 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 আসছে, নিচেটা ডট ডট আসছে, এই লেফটটা সলিড আসছে, আর এটাও সলিড আসছে। আমরা এখানে কোনো দিই নেই, কোনো কত পিক্সেল হবে আমরা দিই নেই। তখন মোটা ছিল কেন, আমরা 10 পিক্সেল বাড়াই দিয়েছিলাম। এখন এটা নিজে থেকে যতটুকু নেওয়ার প্রয়োজন ততটুকু নিয়ে নিছি। বর্ডারের পরে আসছে কি মার্জিন। এখন মার্জিনও আমাদের তো বলছি চারপাশে আছে, মার্জিন দেখাচ্ছি না, মার্জিন টপে বর্ডার যেমন চারপাশে আছে, মার্জিন চারপাশে আছে, পেডিংও চারপাশে আছে। মার্জিন টপে 100 পিক্সেল, মার্জিন বটম 100 পিক্সেল, মার্জিন রাইট 100 পিক্সেল, মার্জিন লেফট 100 পিক্সেল। এটা কাজটা কী হবে, এটা কাটার জন্য আমি আগে এটাকে ডটেড গুলো তুলে দিই। আসলে ব্ল্যাক ছিল 10 পিক্সেল, এটা কেন করলাম, দেখা যায় আর কি সুন্দরভাবে। এখন দেখেন আমাদের ক্লাস 10 লেখাটা কি কন্টেন্ট, কন্টেন্টের পরে আছে পেডিং। আমরা পেডিং দিছি না, পেডিং দিই নেই, এখানে কোনো পেডিং নেই। পেডিংয়ের পরে আছে কে বর্ডার, আমরা বর্ডার দিছি, বর্ডার পাইছি। এখন মার্জিন কোন পাশে হবে বলেন, বর্ডারের পরে এই জায়গায় 7 জায়গায় লিখতে হবে না মার্জিন। এখন আমরা মার্জিন দিয়ে দেখি, মার্জিন আমরা চার ভাবে লিখতে পারি, দেখাই যে এর মধ্যে আমরা মার্জিন দিতে চাচ্ছি MAR, এটা হচ্ছে মার্জিন টপ, কত পিক্সেল দিলাম 100 পিক্সেল, MAR মার্জিন বটম, তাও দিলাম 100 পিক্সেল, মার্জিন লেফট, লেফটে দিলাম 100 পিক্সেল, মার্জিন রাইট, এটা দিলাম 100 পিক্সেল, চারপাশে দিলাম। এই দেখুন, দেখুন বোঝা যাচ্ছে মার্জিনটা কই হচ্ছে। আমাদের এই বর্ডারের পরে এখানে 100 পিক্সেল নিয়ে নিছে না টপে, বটমে নিয়ে নিয়েছেন 100 পিক্সেল, লেফটে নিয়ে নিয়েছেন 100 পিক্সেল, রাইটে নিয়ে নিয়েছেন 100 পিক্সেল। এখন যদি আমি একটাকে উঠিয়ে দিই, মনে করেন লেফটেরটা আমি উঠে দিলাম, লেফটটা কমন করে নিলাম, দেখেন লেফট থেকে নেয় নাই, চলে রাইট থেকে ঠিকই নিচ্ছে, রাইট থেকে দিচ্ছি এই কারণে। বা আমি যদি লেফটে দিতে চাই, মনে করেন আমি বটমেরটা মনে করেন তুলে দিলাম, দেখেন বটমে নাই, এটা কিন্তু ডিফল্ট ছিল আগে আর কি, ডিফল্টটাই। কিন্তু বটমে কি 100 পিক্সেল নিছে, বটমে নেই নাই, কারণ বটমের মার্জিনটা উঠে গেছে। এবার চলে আসছে পেডিং এর ক্ষেত্রে, একসাথে পেডিং মনে নিচে আছে, আমি একবার দেখি, পেডিং নিচে আছে, আমি পেডিংটা একসাথে দেখা দিই এখানে, যেহেতু মার্জিন ধরছি, মার্জিনের সাথে পেডিংটাও দেখা দিই। আমি বলছি কি পেডিংটা থাকবে কোথায়, মার্জিনটা হচ্ছে বাইরে, আর পেডিং থাকবে কোথায়, এই বর্ডারের ভিতরে, মানে কন্টেন্টার বর্ডারের মাঝখানে, নাকি কন্টেন্টার বর্ডারের মাঝখানে থাকবে কি পেডিং। এখন এসে লিখলাম, এটাকে পেডিংও দিলাম, PAD, পেডিং, পেডিং দিলাম কত টপে, পেডিং টপে দিলাম কত 100 পিক্সেল, পেডিং দিলাম কত শুধুমাত্র টপে দিলাম 100 পিক্সেল। এখন দেখবো আমরা 100 পিক্সেল কই থেকে নিল পেডিংটা, এখন তো পেডিংটা কই থেকে নিয়েছি, এই যে এটা কিন্তু মার্জিন নাকি বাইরেটা মার্জিন, এটা কিন্তু বর্ডার, আর পেডিং নিয়েছি কোথায়, যে 100 পিক্সেল নিয়েছি এটা, এই রেড রেড অংশটা নিয়েছে না, এই রেড অংশটা যে উপরে ক্লাস 1 ক্লাস 10 এর উপরে যে অংশটা আছে, এখান থেকে পেডিং নিয়েছি ভিতর থেকে, মার্জিন নিয়েছে বাইরে থেকে।
এটাকে আবার পেডিং এর এক্সট্রা পিক্সেলের পরে আবার পেডিং দিলাম লেফট, লেফটে দিলাম এক্সট্রা পিক্সেল। দেখেন তো উপরে নিচে এক্সট্রা পিক্সেল, লেফট নিচে এক্সট্রা পিক্সেল, বুঝছে না? আমি এটাকে আবার বটম এবং রাইটও দিচ্ছি। দেখেন তো বুঝতে পারছেন কিনা? আমার এটা নিচে কি এটা মার্জিন টপ, এটা মার্জিন লেফট, এটা মার্জিন রাইট, এটা মার্জিন বটম। আর এখানে দেখেন এটা পেডিং টপ, পেডিং লেফট, এটা পেডিং বটম, আর এটা পেডিং রাইট। রাইটটা মনে হচ্ছে বেশি বড়, বেশি বড় না, মানে রাইট নিচে এর পর্যন্ত কিন্তু লেখা নাই যে এই জন্য দেখা যায় না আর কি, লেখাটা আছে সাইডে। তার মানে পেডিংটা নিবে ভেতরে, মানে কন্টেন্টের সাথে নিবে পেডিং, পরে নিবে বর্ডার, পরে নিবে মার্জিন। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কন্টেন্ট পরে পেডিং, পরে বর্ডার, পরে মার্জিন। আমি তো একবার মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা কিন্তু পরীক্ষা থাকবেই, এরকম একটা ইয়ে থাকেই, বা বাইবাতে জিজ্ঞেস করে যে কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের পরে আছে কি যে কালারটা পেডিং, এরপর আছে কি বর্ডার, এরপর আছে কি মার্জিন। বুঝতে পারছেন? এটা ভালোভাবে পড়ে নেবেন। এরপরে কথা হচ্ছে, যেহেতু আমরা পেডিং মার্জিনটা দেখিয়ে ফেলছি, এখন মার্জিন টপ রাইট বটম লেফট। এখন কথা হচ্ছে আমরা এইভাবে বারবারে লিখতে গেলে এই জিনিসটা বিরক্ত লাগে, যে পেডিং টপ, পেডিং রাইট, পেডিং বটম, পেডিং রাইট লিখতে বিরক্ত লাগছে না? আর বারবার লেখা আছে, 4টা লাইন হয়ে গেছে না? এটা আমরা একটা লাইনে লিখতে পারবো। একটা লাইনে লিখবো কীভাবে? ধরেন আমি পেডিং দিয়েই বোঝাচ্ছি, এই পেডিংয়ের মনে করেন এই বেলেগুলি সবগুলো আমি তুলে দিলাম, এখান থেকে এটা টপ নাকি বটম তুলে দিলাম, শুধু পেডিংটা রাখলাম। রাখার পরে এখানে এক্সট্রা পেজ দিলাম, এই এক্সট্রা পেজের কোন পাশে নেবে জানি না, দিলাম এক্সট্রা পেজে, কারণ আমার 4টা না, টপ বটম লেফট রাইট 4টা না, এখন আমি দিলাম আবার এক্সট্রা পিক্সেল দিলাম, আবার এক্সট্রা পিক্সেল দিলাম, আবার এক্সট্রা পিক্সেল দিলাম। এখন 4টা চারপাশে কাজ করবে না? আমরা আউটপুটটা দেখি, দেখাতে কোনো পরিবর্তন আছে? তার মানে কি আমি এক জায়গায় লিখতে পারি, তার মানে আমরা এক জায়গায় এই পাশে এটা ভালো, এটা সুন্দর দেখা যায় না বেশি? মার্জিনও সেম ভাবে, মার্জিনটা ভাবে লিখতে পারবেন, এই মার্জিন লিখে 4টা ইয়াতে দিবেন, সবগুলো লেখা লাগবে না, লেফট বাটনে গেলে বলবো কমাইদেরটা বলবো। আমি বলছি আগে আপনি এটা আগে এটা বাড়ায় দেওয়াটা আগে বুঝে নেন। এখন আপনি যদি কমাই দিতে চান বাড়ায় দেন, এখন বলেন কোনটা কোন পাশে, এটা বলেন কোনটা টপে, কোনটা বটমে, কোনটা রাইটে, কোনটা ইজে বুঝতে হবে, এটা আমাকে বুঝতে হবে। আমি কেন একটা পেডিং দিয়ে দেখাচ্ছি, মার্জিন আমি দেখাচ্ছি না, কারণ মার্জিনটাও সেম, বুঝতে পারছেন? এইটার পেডিংয়ের মতো মার্জিনটাও সেম, আপনি মার্জিনটাকেও এভাবে সার্টিফিকেট দিতে পারবেন। বা এরপরে যে কাজগুলো দেখাবো, পেডিং দিয়ে এখন কিছু কাজ দেখাবো, সেই কাজগুলো মার্জিনের মধ্যে সেম, একবারে সেম। শুধুমাত্র আপনারা প্রথম পজিশনটা বলেছি, পেডিংটা থাকবে ভিতরে, বর্ডারের ভিতরে, কন্টেন্টের সাথে, আর মার্জিনটা থাকবে বাইরে, কিন্তু এটা লেখার সিস্টেমটা সবই এক, আপনি এটা 4টা অংশ দিয়ে লিখতে পারবেন। এটা হচ্ছে কি, এই প্রথম বেলটা হচ্ছে টপ, পরের বেলটা হচ্ছে রাইট, পরের বেলটা হচ্ছে বটম, পরেরটা হচ্ছে লেফট। এটা আমরা কীভাবে বুঝবো? আপনার হাতে কি করি, অ্যানালগ করি না? অ্যানালগ করি না? একটা অ্যানালগ ঘড়ির দিকে তাকান বা একটা অ্যানালগ ঘড়ি চিন্তা করেন, একটা দেয়াল ঘড়ি বা অ্যানালগ ঘড়ি শুরু হয় কই থেকে? 12টা থেকে না? প্রথমে 12টা থেকে শুরু হইলে 12 থেকে তো টাইম গণনা শুরু হয় নাকি? 12টা কোথায় আছে? টপে। 12টা টপে না, সবার টপে। এরপর 12টার পরে আসে কে? মানে ঘড়িটার দিকে ঘুরে না? ঘুরে ঘুরে কিভাবে ব্যবহার করে না? তো ঘুরে 12টার পরে আসে কই? রাইটে। রাইটের পরে আসে কই? বটমে। বটমের পরে কই যায়? লেফটে। পরে আবার টপে। এই ঘড়ির সাথে তুলনা করবেন, মানে কি এই প্রথম রয়েছে গিয়ে টপে, এরপরে কে রাইটে, এরপরে বটমে, এরপরে লেফটে, মানে ঘড়ির দিকে চলে ঘড়ির মতো করে আর কি হবে। কারণ আপনার যদি পরীক্ষার মধ্যে যদি ভুলে যান বা আপনার কোনো কাজ করতে গিয়ে ভুলে যান, ঘড়িকে কল্পনা করবেন সে ঘড়ি তো প্রথম থেকে কই টপে, পরে আসে কই রাইটে, পরে আসে কই বটমে, পরে আসে কই লেফটে। এটা হচ্ছে কি ঘড়ির মতো করে কাজ করে ক্লকওয়াইজ। বুঝতে পারছেন?
এখন এই চারটা লিখতেও আমাদের একটু সমস্যা হয়, চারটা জিনিস লিখলাম, এটাকে আরেকটু শর্ট করা যায় কিনা। এটাকে যদি আপনি এই তিনটা তুলেও দেন, যেহেতু আমার চারটা এক সেম, এখন যদি আমি ভ্যালু চেঞ্জ করে দিলে কিন্তু আমার চারটে লিখতে হবে। যে কি লিখলাম, টপে 100 পিক্সেল, রাইটে হচ্ছে কি, এটা তো রাইটে হচ্ছে 50 পিক্সেল, আর লেফটে হচ্ছে 70 পিক্সেল, আবার যে সরি বটম হচ্ছে 70 পিক্সেল, আবার লেফটে হচ্ছে কি মনে করেন 20 পিক্সেল। তো আমার চারটা ভ্যালু লিখতে হবে, চারটা ভ্যালু আলাদা। যদি সেম ভ্যালু হয়, এখন আমাদের সেম ভ্যালু না, সেম ভ্যালু হলে পরে তিনটা না লিখলেও চলবে। জিনিসটা আপনি না লিখলেও চলবে, শুধু একটা লিখলেও আমরা চারপাশে কাজ করবো। বুঝতে পারছেন? যদি আপনি একটা ভ্যালু লেখেন তাহলে কাজটা কোথায় করবে, চারপাশে কাজ করবে সেম ভ্যালু আকারে। কিভাবে? আমি একটা আউটপুটটা দেখি, দেখি কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা। দেখেন তো কোনো পরিবর্তন হয়েছে না। আমি তো 100 পিক্সেল দিয়েছি, এটা চারপাশেই, এই টপে, রাইটে, বটমে, লেফটে, চারপাশে কাজ করছে। এটাকে আবার আরো ভাবে লিখতে যায়, যেমন আয়তাকার ক্ষেত্রের মধ্যে, আয়তার ক্ষেত্রে আমরা জানি কি, আয়তার ক্ষেত্রের মধ্যে কি, উপরে আর নিচে সমান, ডানে আর বামে সমান। আয়তার ক্ষেত্র না, ম্যাথের কথা চলে গেছে, আয়ত্ত ক্ষেত্র। ওখানে মধ্যে কি, উপরে মানে দৈর্ঘ্য সমান, আর প্রস্থ সমান। তার মানে কি, এই উপরেরটা আর নিচেরটা সমান, এর বামেরটা আর ডানেরটা সমান। তার মানে কি দুইটা ভ্যালু লাগবে। মানে টপে আর বটমে এসে একটা ভ্যালু, মানে সেম ভ্যালু, টপে 10 পিক্সেল, 10 পিক্সেল, লেফট 20 পিক্সেল, এটা 20 পিক্সেল। যদি দুইটা ভ্যালু হয়, দুটো সেম ভ্যালু হয়, তখন কিভাবে লিখবো? তখন তো আমরা প্রথমবারের মতো লিখতে পারি না, Ctrl Z। এটা মনে করেন আমার 100 পিক্সেল থাকবে টপে, বটমও থাকবে 100 পিক্সেল, লেফটে লিখে দিলাম মনে করেন 50 পিক্সেল, 50 পিক্সেল, রাইটও দিলাম 50 পিক্সেল। তা তো হয়ে গেল, হইল না? মানে কি, টপ 100, রাইট 50, পরে হচ্ছে গিয়ে আমাদের বটম 100, লেফট 50, বুঝছি না? সমান সমান। এখন যে আউটপুটে আসি, এই দেখেন চলে আসে, ঠিক আছে। মানে কি উপরে 100, নিচে 100, রাইটে এসে গিয়ে 50, রাইটটা বোঝা যাচ্ছে না লেখা কম এই কারণে। আবার আমাদের লেফটও 50 হয়ে গেছে। কিন্তু এটাকেও আমরা আরেকটু কমায় ফেলতে পারি, শর্ট করে ফেলতে পারি। 150 যেহেতু আমাদের সেম বেল, যদি আলাদা বেলও হয় তাহলে চারটে লিখতে হবে। সেম বেলও যেহেতু আমরা এটাকে কমায় ফেলতে পারি না, যেহেতু কমান আছে দুটা ফালাইতে পারি না, এটা ফালাতে কোনো দোষ আছে? কারণ দুইটা তো কমন। এখন এটা কাজ করবে কোথায়? প্রথমটা কাজ করবে কোথায়? টপ আর বটম, টপ আর বটমে কাজ করবে। আর এটা কাজ করবে কোথায়? লেফট আর রাইটে। আমি আউটপুটে চলে আসি, দেখাতে কোনো পরিবর্তন হয়েছে না। এই 100 পিক্সেল টপে কাজ করছে, 100 পিক্সেল বটমে কাজ করছে, 50 পিক্সেল লেফটে কাজ করছে, 50 পিক্সেল রাইটে কাজ করছে। এটাই হয়েছে এখানে। এবার বোঝেন কীভাবে লেখা যায়? এই যে এভাবে এভাবে ভেঙে ভেঙেও লেখা যায়, টপ বটম লেফট রাইট। আবার চারটা ভ্যালু দিয়ে লেখা যায়, একটা ভ্যালু দিয়ে লেখা যায়, দুইটা ভ্যালু দিয়ে লেখা যায়। এটা শুধু পেরিংয়ের ক্ষেত্রে না, মার্জিনের ক্ষেত্রেও সেম। শুধু দুটা কাজ করবে ভিন্ন ভিন্ন জায়গায়, একটা কাজ করবে ভিতরে, একটা কাজ করবে বাইরে, কিন্তু দুটা লেখার ধরন সেম। যেটাই রেখেছি আর কি এখানে, এই শর্ট পারপোর্টের এগুলো বুঝাই দিয়েছি। কি প্রথম টপে, পরে রাইটে, পরে বটমে, পরে লেফটে, এই চারটা ভ্যালু দিচ্ছি। আমি তো এটা বলে দিলাম, ঘড়ি কাটা দিয়ে বুঝাই দিলাম। তার মানে এখানে এবার বলেন, এই বক্স মডেলের মধ্যে কোনো সমস্যা আছে কি? বক্স মডেলটা ভালোভাবে বুঝতে হবে, কারণ বক্স মডেলটা বোঝার জন্য যেহেতু আমাদের মার্জিনও আছে এখানে, পেডিংও আছে এখানে, বর্ডারও আছে এখানে, সব কিছুই আছে, যেহেতু আমাদের এভাবেই বুঝতে হবে। কারণ দুইটার মধ্যে একই জিনিস, একটা হচ্ছে মার্জিন বাইরে, আর আমাদের পেডিং হচ্ছে ভিতরে, দুটো দুদিকে কাজ করে। আর আমরা কি শিখলাম? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশনের রিপিট মানে ব্যাকগ্রাউন্ড রিপিট, এগুলো শিখলাম। ব্যাকগ্রাউন্ড কালার শিখলাম। এগুলির মধ্যে কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে পারেন না কোনটা, এটা বলেন। এখন তাহলে দ্রুত একটু প্র্যাকটিস করে ফেলেন।